আজকে শুধু একটি ঘটনা নয়, বেশ কয়েকদিনের ঘটনা একসাথে করে লিখছি। লেখায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে, একটু পড়ে শোনালে খুশি হব, কেননা রাসেল ভাইয়ের মুখ থেকে ঘটনা বরাবরই অসাধারণ লাগে শুনতে। উল্লেখ্য, আজকে যে ঘটনাটি পাঠাবো এই ঘটনাটি আগেও একবার পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো ঘটনাটি সবার অগোচরেই থেকে গেছে। তাই আজকে নতুন করে বানান ও যত সম্ভব ভুল ঠিক করে লেখার চেষ্টা করছি। দিনটি ছিল বৃহস্পতিবার। প্রতিদিনের মতো নাজিম সকালে অটো নিয়ে শহরে চলে যায় এবং সারাদিন অটো চালিয়ে দুপুর নাগাদ বাড়িতে ফিরে আসেন এবং তার ছেলের খবর শুনে ভীষণ খুশি হন এবং সেদিনই সন্ধ্যাবেলায় পুরো গ্রামে মিষ্টি বিলান। সবকিছু খুব ভালোই চলছিল, কিন্তু কে জানত আজকে রাতেই তার জীবন পুরোপুরি বদলে যাবে। আল্লাহ যে কার ভাগ্যে কখন কি লিখে রাখে তা তিনিই ভালো জানেন। সেদিন রাতে 11টার দিকে শুরু হয় বিশাল আকারের একটি ঝড়। ঝড়ের দিনে সাধারণত গ্রামের বাজারের দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। সেদিনও ঝড়ের কারণে সকল দোকানদার দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। ওই বাজারে একজন দোকানদারের নাম ছিল ফেলু দোকানদার। তার বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কাঁকনহাট নামের একটা স্থানে। তিনি ঝড়ের সময় বাড়িতে যেতে না পারায় ভেতরে বন্ধ করে থেকে যান, কিন্তু ঝড় 12টা নাগাদ শেষ হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেন না এবং অনবরত ফোন করা হলেও রিসিভ করেন না। এক পর্যায়ে তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে রাতে দোকানদারের পাশের দোকানদারকে ফোন দেয়, যার বাড়ি দোকানের পাশেই ছিল। পরে সেই দোকানদার এবং গ্রামের কিছু লোক ওই দোকানে এসে ডাকাডাকি করে, কিন্তু অনেক ডাকার পর যখন দোকানের ভেতর থেকে কোনো জবাব আসে না, তখন তারা দোকান খুলে দেখে সে মেঝেতে পড়ে আছে। পরে কাছে গিয়ে ডাকলে তারা দেখে তিনি মৃত। পরে গ্রামের লোকজন তার পরিবারকে খবরটি জানান। এই খবর শুনে তার পরিবার থেকে কিছু লোক রাতে এসে উপস্থিত হন এবং রাতের বেলায় সেই লাশটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু সেই দোকানদারটির বাড়ি বেশ খানিকটা দূরে ছিল, তাই তারা রাতে নাজিমকে ফোন করে তার অটোটি নিয়ে যেতে বলে এবং নাজিমও তাদের হাজির হয়ে যায় এবং সেই রাতে অটো নিয়ে রওনা হয়। তারপর বাজারে গিয়ে লাশটি অটোতে তুলে তার বাড়িতে যেতে শুরু করে। কিন্তু সেই রাতে ঝড়ের কারণে অনেক গাছপালা ভেঙে পড়েছিল, যার কারণে নাজিমকে রাস্তায় যেতে বেশ বেগ পেতে হয়। অনেক জায়গায় অটো থামিয়ে গাছ ডাল সরিয়ে খুব কষ্টে তাকে যেতে হয়। অবশেষে তারা সেই ফেলু দোকানদারের বাড়িতে পৌঁছায়। কোনো প্রকার সমস্যা হয় না, কিন্তু নাজিম ভাই একা ওই দীর্ঘ ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বেশ ভয় পান। পুরো রাস্তা জুড়েই তার মনে একটা অন্যরকমের ভয় কাজ করে, কিন্তু রাস্তার পাশে অনেক গাছ ভেঙে পড়ে থাকতে দেখে তিনি ভাবতে থাকেন তার বাড়ির পাশে রাস্তার ধারে কোনো গাছ বা ডাল ভেঙে পড়ে থাকলে তিনি জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সেটা সংগ্রহ করবেন। যেই ভাবা সেই কাজ। তিনি বাড়িতে ফিরে অটোটি রাস্তায় রেখে বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত একটি ব্রিজের অন্য পাশে গিয়ে দেখেন সেখানে বেশ কিছু ছোট বড় ডাল ভেঙে পড়ে আছে। তখন রাত 2:30 হবে। এত রাতে তিনি একা ওই শুনশান জায়গায় যেন অদৃশ্য শক্তি তাকে টানছে। আমাদের গ্রামের পরবর্তী গ্রামের নাম বিন্ধ্যপুর। দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আমাদের গ্রাম পেরিয়ে কিছুটা গেলেই একটা ব্রিজ পড়ে। সেই ব্রিজের আগে সবকিছু স্বাভাবিক থাকে, কিন্তু ব্রিজের ওই পারে গেলেই মনে হয় একটা অন্যরকম ভয় যেন জড়িয়ে ধরে। ব্রিজের পর থেকে রাস্তার দুই পাশে সারি সারি গাছ। এই গাছগুলো পেরিয়ে আবার শুরু হয়েছে এক পাশে তাল গাছের সারি, এরপর আবারও ছোট কালভার্ট। এখান থেকে একটা মাটির পার্শ্ব রাস্তা অন্যদিকে চলে গেছে এবং মেইন রোডের পাশেই রয়েছে একটি ঘন বাঁশঝাড়। বাঁশঝাড়ের ভেতরে আছে একটি পুকুর, কিন্তু বাঁশঝাড়টা এতই ঘন যে রাস্তা থেকে ভালোভাবে দেখা যায় না। এই বাঁশঝাড় কেন্দ্রিক অনেক ঘটনা আছে। সেই রাতে নাজিম বাড়িতে এসে তার বাবাকে ডেকে রাতেই দেখে আসে সেই ডালটি কাটতে আসতে চায়। এত রাতে ডাল কাটতে যেতে তার মা বাবা অনেকে বারণ করে, কিন্তু সে কিছুতেই কারো কথা শোনে না এবং একটি দা নিয়ে বাড়ির বাইরে চলে যায়। কিন্তু তার কুকুরগুলো এসে তার পথ আটকায়। নাজিম ভাইয়ের বাসায় 2টি কুকুর ছিল এবং কুকুরগুলো নাজিম ভাইকে অনেক ভালোবাসত। নাজিম ভাই যতক্ষণ বাড়িতে থাকতো কুকুরগুলো তার সাথেই থাকতো। তো যখন নাজিম ভাই বাড়ি থেকে বের হয় তখন নাজিম ভাইয়ের সেই কুকুর 2টি এবং তার সাথে আরেকটি অপরিচিত কুকুর, মোট 3টি কুকুর তার পথ আটকায়।
এর মধ্যে যে কুকুরটি অপরিচিত ছিল সে বারবার নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করেছে এবং বারবার নাজিম ভাইকে কামড়াতে এসছে, কিন্তু অপরপক্ষে বাড়ির কুকুর দুইটিও নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কোনো প্রকার কামড়ানোর চেষ্টা করেনি, বরং ওই অপরিচিত কুকুরটি থেকে নাজিম ভাইকে রক্ষা করে চলেছে এবং তারা কোনোভাবেই নাজিম ভাইকে সামনে এগোতে দিচ্ছে না। নানাভাবে তারা নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করছে, কেউ লুঙ্গি মুখে দিয়ে টানছে, কেউ গা ঘেঁষে ঠেলছে। এভাবে প্রায় 20 মিনিট ধরে তারা নাজিম ভাইয়ের পথ আটকানোর পর তাকে আটকাতে সফল হয়। অবশেষে নাজিম ভাই বলে যে, তোরা যখন আমাকে যেতেই দিবি না, তোরা ঠিক আছে, আমি রাত যাচ্ছি না, আমি কালকে খুব সকাল সকাল যাব। এরপর তিনি বাড়িতে এসে নিজে খাওয়া দাওয়া করেন এবং তার কুকুরগুলোকেও খাওয়ান, আর তারপর ঘুমোতে যান। কিন্তু তিনি একা ঘুমোতে পারেন না, তার খুব ভয় লাগতে থাকে। পরে তিনি তার মাকে ডাক দেন এবং বলেন, আমার তো খুব ভয় লাগছে, তুমি একটা কাজ করো, তুমি আমার ঘরে ঘুমাও আর আমি আব্বার সাথে ঘুমাই। এরপর রাতে আর কিছুই হয় না। পরের দিন সকালে নাজিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। দিনটি ছিল শুক্রবার। সাধারণত নাজিম ভাই প্রতিদিন বেলা করে ঘুম থেকে ওঠে, কিন্তু সেদিন খুব সকালেই তিনি ঘুম থেকে ওঠেন। রাতে দেখে আসা ওই ডালটি কাটতে চলে যান, আর তার সাথে বাবা ও মাও গিয়েছিল। যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, তাই গাছগুলো সব ভেজা ছিল। তাই যারাই তাকে গাছে উঠতে দেখেছে তারাই তাকে মানা করেছে, কিন্তু কে শোনে কার কথা। সে গাছে উঠে ডালটি কাটতে শুরু করে। এক পর্যায়ে ডালটি তাকে নিয়ে রাস্তার উপরে পড়ে যায়। প্রথমে নাজিম ভাই, তারপর ডালটি তার উপর পড়ে। ফলে নাজিম ভাইয়ের বাম হাত এবং বুকের পাঁজরের হাড় ভেঙে যায়। এছাড়াও তিনি মাথাতে গুরুতরভাবে আঘাত পান। তখন তার বাবা মা, আশেপাশের জমিতে কাজ করা কিছু লোকজন তাকে এখান থেকে তুলে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় এবং আইসিইউতে ভর্তি করা হয়। অল্প কিছু সময়ের মধ্যে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। নাজিম ভাই খুবই ভালো মানুষ ছিলেন, তাই সকলের তার জন্য চিন্তা, তার জন্য দোয়া করতে থাকে সবাই। কিন্তু নাজিম ভাইয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সবারই মনে চিন্তা যাচ্ছিল যে তিনি মনে হয় আর বাঁচবেন না। অপরদিকে আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা, কিছু কারণবশত তার নাম এখানে লিখছি না, আমরা তার ছদ্মনাম দিচ্ছি জাহেদা বিবি। আমাদের গ্রামের সবাই জানে তার কাছে একটি জিন থাকে। এর প্রমাণও গ্রামবাসী অনেকবার পেয়েছে। যেমন কিছু বিপদের সংবাদ তিনি আগে থেকে বলে দিতে পারতেন। ঘটনাক্রমে নাজিম ভাইয়ের সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটার তৃতীয় দিন জাহেদা বিবিকে তার সাথে থাকা জিনটি জানান যে গত ঝড়ের রাতে ব্রিজের ওই পারে কিছু দুষ্টু জিনের আগমন ঘটেছে। তিনি আরও বলেন, তারা নাকি একজন যুবক বয়সের ছেলের প্রাণ চায় এবং তারাই নাকি নাজিম ভাইকে সেই দিন গাছ থেকে ফেলে দিয়েছে। তিনি বলেন, নাজিম খুড়া নিয়ে যাবেই, তাকে বাঁচানো কোনোভাবে সম্ভব নয়। আর শুধু যে নাজিমকে নিয়ে যাবে তাই না, এরপরও তারা কাউকে নিতে পারে। এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তিনি এই বিপদ থেকে বাঁচার উপায় জানান। তিনি সবাইকে বলেন গ্রামের সকল যুবক ছেলেদের কাছ থেকে টাকা তুলে মসজিদে দান করতে এবং 1 কেজি মিষ্টি কিনে দুপুর 12টার মধ্যে সেই গাছটির নিচে রেখে আসতে। সেই গাছের জন্য তিনি তার আরো 2 জন মহিলাকে যেতে বলেন। পরে গ্রামবাসীরা তার কথা মতোই কাজ সম্পন্ন করেন এবং ওই মিষ্টিগুলো সেই গাছের নিচে রেখে দেন। এই মিষ্টি নিয়েও আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামে চলমান এই অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে সকলেই আতঙ্কিত হয়ে থাকলেও গুটি কয়েক লোকজন এই বিষয়গুলো তেমন বিশ্বাস করত না। তাই সেই দিন মিষ্টি রেখে আসার পর গ্রামের 2 জন লোক সেই গাছের নিচে যায় মিষ্টিগুলো কি অবস্থায় আছে দেখার জন্য। কিন্তু অবাক করা কাণ্ড, যখন তারা দেখেন যে সেখানে মিষ্টি নেই এবং মিষ্টিগুলো যেই পাত্রে রেখে আসা হয়েছিল সেই পাত্রটি পর্যন্ত সেখানে ছিল না। তারা দুজনেই বেশ অবাক হন, কিন্তু পরক্ষণেই আবার ভাবেন হয়তো রাস্তার ধারে মিষ্টি পড়ে থাকতে দেখে কেউ খেয়ে নিয়েছে। কিন্তু তাদের এই ধারণাটি ভুল প্রমাণিত হয় যখন তারা পরের দিন সকালে সেই গাছের পাশ দিয়ে কাজের জন্য জমিতে যাওয়ার সময় মিষ্টিগুলো গাছের নিচেই দেখতে পান। গ্রামে এই ঘটনাটি সবার মধ্যে জানাজানি হয়ে যায়। সেই দিন সন্ধ্যায় গ্রামের আরো কিছু লোক ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়। লোকটির নাম ছিল সাহেব আলী। সাহেব আলী ওই দিন সন্ধ্যাবেলায় কোনো কারণ ছাড়াই হাঁটতে হাঁটতে সেই ব্রিজের কাছে যান
এবং ব্রিজের ওপর বসে থাকতে হঠাৎ খেয়াল করেন যে 7 বছর বয়সী নাতি ব্রিজের ওই পারে একা খেলা করছে। প্রথমে খানিকটা অবাক হলেও পরক্ষণে ভাবলেন খেলতে খেলতে মনে হয় চলে এসেছে, তাই কোনো রকম ধমক না দিয়ে বলেন, ওই তুই এখানে এই সন্ধ্যায় কার সাথে আসলি, আর তোর কানে আজান যায়নি? কিন্তু তার নাতি তার কোনো কথারই উত্তর দেয় না। এক পর্যায়ে তিনি তার নাতির উপর ক্ষিপ্ত হয়ে তার নাতির কাছে গিয়ে হাত ধরে টানতে টানতে বাড়িতে আনতে শুরু করেন। এভাবে যেতে যেতে যখন তিনি ব্রিজটি পার হন তখন তিনি হঠাৎ থমকে দাঁড়ান। কোথায় তার নাতি? তিনি তো একা, দূর দূরান্তে কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। অথচ তার ঠিক মনে আছে ব্রিজে ওঠার সময় তিনি তার নাতির হাত ধরেছিলেন। তিনি ওই মুহূর্তে প্রচন্ড ভয় পেয়ে যান এবং আল্লাহর নাম নিয়ে জোরে এক দৌড়ে বাড়িতে পালিয়ে যান এবং বাড়িতে গিয়েই জ্ঞান হারান। পরে এই বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন আরো আতঙ্কিত হয়ে পড়ে। এই সময় জাহেদা বিবি সবাইকে বলেন যে আমাদের পাড়ার কোনো ছেলে যেন সন্ধ্যার পর ওই ব্রিজের ওই পারে বা ব্রিজে না বসে। যদি কেউ ওই ব্রিজের ওপরে বসে তাহলে ওই জিনগুলো তাদেরকে নিচে পানিতে ফেলে দেবে, আর সেখানে একবার পড়লে সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এখানে বলে রাখি, ওই ব্রিজটির নিচে একটি বড় জলাশয় রয়েছে। পুরো বছরই প্রায় ভরা পানি থাকে। এরপর থেকে সন্ধ্যার পর আর কেউ ব্রিজে যেত না। এরপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি। এভাবে দেখতে দেখতে পুরো 8টি দিন চলে যায়। দিনটি ছিল 26 আগস্ট 2022। সেই দিন বিকেলে আমাদের ঋষিকুল মাঠে গার্লস স্কুলে নতুন ভবন উদ্বোধন উপলক্ষে একটি প্রোগ্রাম হচ্ছিল। আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম। এমন সময় নাজিম ভাইয়ের মৃত্যুর সংবাদ আসে। এই কথা শোনার পর আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পুরো গ্রামে যেন একটা শোকের ছায়া নেমে আসে। গ্রামে অনেক লোক মারা গিয়েছে, কিন্তু গ্রামের লোকজন কখনো এতটা ভেঙে পড়েনি। রাত 10টার দিকে নাজিম ভাইয়ের লাশটি বাড়িতে আসে এবং রাত 11টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তারপর 11:30-এ তার মাটি হয়। এইটাই ছিল ঘটনা। আমার সব কাজ শেষ করে আমরা 12:30টার দিকে বাড়িতে ফিরি, কিন্তু চোখে কেন যেন ঘুম আসছিল না। তাই ভাবলাম পুরো ঘটনাটা আপনার কাছে শেয়ার করি। তাই ঘটনাটি লিখে ফেললাম। লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা করবেন। ঘটনাটি পছন্দ হলে লিসেনারদের কাছে শেয়ার করবেন প্লিজ। আমি আশা করি ঘটনাটি আপনার এবং লিসেনারদের ভালো লাগবে। অবশেষে আমি আতিফুজ্জামান ঘটনার স্থানগুলো, ছবি এবং মোবাইল নাম্বার শেয়ার করছি। তারপরে তিনি শেয়ারও করেছেন। আমার কাছে একটাই প্রশ্ন, যে এই যে ঘটনাটি আমরা শুনলাম, এই ঘটনাটি আপনাদের কাছে কতটুকু মনে হয় যে এটা কত পার্সেন্ট প্যারানর্মাল বা কত পার্সেন্ট একটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখলাম এবং এই প্রশ্নটা রেখেই আমি চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। চলুন পরের ঘটনায় যাওয়া যাক। ঘটনা, আপনার ঘটনা দিয়ে শুরু করতে চাই আজকে। ওকে রাসেল ভাই, যে ঘটনাটা আজকে বলবো, এই ঘটনাটা আসলে একজন মানুষের বলা, যিনি আপনার এই ধরনের কাজকর্ম করেন, মানে মানুষের এই পজিশন ছাড়ান, জিন ভূত ছাড়ান। ওনার ঘটনাটা একটু ডিফারেন্ট ভাবে বলি, ওনার মুখ থেকে শোনা। যে উনি একবার দুপুরবেলা শুয়ে আছেন আর কি, এই সময় ওনার কাছে আর কি একজন আসেন, একজন মানে বৃদ্ধ লোক এসে বলেন যে আমি আপনার কাছে আছেন, অমুক আছেন কিনা পাশে, আপনি কি করছেন, এসে আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি ব্যস্ত বা এসে? তো উনি বলেন যে না, আমি আছি, কি ব্যাপার? বলে যে আমি আপনার কাছে এসেছি একটা সমস্যা নিয়ে, যে আমার ছেলে সে অনেক অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, আমি শুনেছি আপনি এই ধরনের জিনিসের চিকিৎসা করেন, তো আমি মানে ওর ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। তো উনি বলেন যে দেখেন, আমি চিকিৎসা করি, মানে এটা আমার পেশা ঠিক না, এটা আমি মানুষের উপকার করি। মানুষের হয় মানে মানুষের অনেক প্রয়োজন হয়, আমার আলাদা প্রফেশন আছে, আর এটা হচ্ছে আমি এক্সট্রা করি। তো বলে যে না, মানে আমার বাসায় মানে আমি তো আসলে অন্য ধর্মাবলম্বী, আপনার ধর্ম আমার ধর্ম এক না, রিলিজিয়ন, বাট তারপর আপনার কথা শুনে আমার ইচ্ছা হয়েছে আপনার সাহায্য নেই। আমার পরিবারে যদিও সেটা মানে না খুব একটা, যে অন্য কোনো ধর্মের কাউকে নিয়ে আসা, বাট স্টিল আমি চাই যে আপনি একটু থাকেন সেরকম সময়। আচ্ছা। তো উনি বলে কি সমস্যা আপনার ছেলের? মানে আমার ছেলের সমস্যাটা একটু অন্যরকম। সে একটা বিশেষ ইনসিডেন্টের পরে সে ডিফারেন্ট হয়ে যায় এবং তারপর থেকে তার মধ্যে উদ্ভট সব আচরণ ভর করে। সে পাগলের মতো আচরণ করে, মাঝে মাঝে এমন কিছু করে বসে যেটা নাকি সাধারণভাবে সে করতো না বা সাধারণ মানুষও করে না। তো
উনি বলতেছে যে কি করেন আপনার ছেলে তো সাধারণ কোনো মানসিক সমস্যা হতে পারে। বলতেছে না, মানসিক সমস্যা ঠিক না, ওর জিনিসটা মানসিক সমস্যার মতও না। জিনিসটা আমাদের কাছে মনে হয় যে, এবং আমাকে বলেছে মানে ওনাদের যারা চিকিৎসা করেন তার মধ্যে একজন ওঝা টাইপের, তিনি বলেছেন যে তাকে আত্মা পজেস করেছে, মানে আত্মা তার উপর ভর করেছে। তো বলে সে কি করে, বলে যে ধরেন রাতের বেলা হঠাৎ করে গোঙাতে থাকবে, এবং সে পাগলের মতো অবস্থা, তাকে এখন আটকেই রাখতে হয় আমাদের। গোঙাতে থাকবে, ঘরের মধ্যে উঠে মানে দেখা যাচ্ছে যে এমন কিছু ভাঙচুর করে মানে বলার মতো না, তাকে পাওয়া যায় না, মাঝে মাঝে মানে উধাও হয়ে যায়, এরকম একটা জিনিস। আচ্ছা, তো যাই হোক, উনি বলে আচ্ছা ঠিক আছে, ওই লোকটার বিশেষ রিকোয়েস্টে উনি রাজি হয় একসময় যে ওনার বাসায় যাওয়ার জন্য। তো যেটা হয়, উনি বলে যে কি ব্যাপারে, বলে যে আমাদের একটা মানে ক্ষণ আছে, কাল ক্ষণ, মানে যে সময় আমরা এই চিকিৎসাটা করি, এরকম একটা সময় আপনি আমাদের এখানে একটু প্রেজেন্ট থাকবেন আচ্ছা আমার সাথে। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করে, তো উনি যায়। তো যে দেখে রাতের বেলা একটা বাসাটা আপনার মানে ঢাকার একটু রিমোট অঞ্চলে সেখানে, তো ঢাকার মধ্যে আর কি একটু মানে একটু অন্য সাইডে, ঢাকার ইসে না। তো উনি যেখানে যায়, যে দেখে যে একটা বাসাটার আপনার মানে সেটাকে বলা হয় সেমি পাকা, মানে দেয়াল ঘেরা টিনের ছাদালা একটা বাসা। তো সেখানে ওনাকে বসতে দেয়, প্রচন্ড ধূপের গন্ধ যার ভেতরে, ধূপ জ্বলতেছে। তো এরকম সময় 2-4 জন মানুষ বসা, হালকা আপনার আলোতে বসে আছে। তো একজন মানুষ সে বসে আছে, একটা ছেলে মানুষ, তার চুলগুলো বেশ বড় বড়, এবং আপনার মানে চুল দিয়ে সে মাথা ঢেকে বসে আছে, এবং তার ঠিক সামনেই একটা মহিলা বসা, সে মহিলার হাতে একটা ঝাড়ুর মতো, সেটা নিয়ে সে বসে আছে, ধূপ জ্বলছে হালকা, ছোট যে পৃথিবীর মতো জ্বলতেছে রুমের ভেতরে। তো তাদেরকে বসতে দেয়, বসতে দেওয়ার পর তখন বলে যে কি হয়েছে, বলে যে এর কাছে এর উপর আত্মা ভর করছে, এবং আমি আত্মাগুলাকে আনবো এবং তার আত্মাকে আমি ছাড়াবো এখান থেকে, আত্মাকে সরাইতে হবে। তো যাই হোক, ওখানে প্রসিজার শুরু হয়, সবাইকে বলে যে তোমরা সাবধানে বসো, কারণ আত্মা দুষ্ট আত্মা অন্যর ঘাড়েও ভর করতে পারে, এরকম কিছু। তো যারা বসেছিল তাদের মধ্যে একজন উঠে চলে যায়। তো যিনি গিয়েছিলেন, যিনি আর কি কাহিনীটা শেয়ার করেছেন, উনি তো আসলে ভয় পাওয়ার মতো মানুষ না, কারণ উনি এই কাজগুলোই করেন অন্য প্রসিজারে, উনি বসে আছেন। তো ওই সময় হঠাৎ করে দেখে যে ঘরটা বন্ধ করে সে মানে তার মতো আর কি প্রসিজার শুরু করে দেয়। তো একটা পর্যায়ে দেখে যে আপনার ঘরের মধ্যে যে পিদিম গুলো আছে সেগুলো নিভু 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 হয়ে যায়, এবং হঠাৎ করে দেখে ঘরে কোনো একটা সাইড দিয়ে এখানে বাতাস ঢোকার মতো কোনো অবস্থা নেই আসলে, সেখানে মানে রুমগুলো একটার পর একটা রুম এরকম আর কি। হঠাৎ করে দমকা বাতাস এসে যে পিদিম ছিল সেগুলো নিভে যায়, ওখানে নিভে যায়, এবং ঘরের মধ্যে কেমন শিশির 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 মানে নাকি কণ্ঠে বা এভাবে করে কেউ কথা বলছে টেনে টেনে। তো বলতেছে আমাকে কেন আনা হয়েছে এখানে, আমি এখানে আসছি, আমাকে জোর করে কেন আনা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো উনি যেটা বললো যে এটা বেশ কণ্ঠটা বেশ পৈশাচিক মনে হয়েছে ওনার কাছে, এটা স্বাভাবিক মানুষের পক্ষে এটা বলা, এরকম করা সম্ভব না। এটা না পুরুষ না নারী এরকম একটা কণ্ঠ, এবং ওনার লাইফে এরকম কণ্ঠ উনি কিছু শুনেছেন, বাট এটা একটু এক্সট্রিম পর্যায়ে ছিল আর কি। তো উনি শোনার পর উনি মানে বুঝতে পারেন সামথিং, উনি যেহেতু নিজে কাজ করেন, যে সামথিং ইভেল ইজ হিয়ার, এবং সেটা কোন একটা এন্টিটি। যাই হোক, উনি তখন ভাঙছেন না ব্যাপারটা। তো উনি শুনছেন, শোনার পর দেখলো যে অনেক রকম প্রসিজার হলো, এবং অনেক ভৌতিক ব্যাপার স্যাপার, যেমন কানের পাশ থেকে শব্দ যাচ্ছে, মনে হচ্ছে কেউ ফাঁস করে নিঃশ্বাস ফেলতেছে কানের কাছে, এরকম কিছু। তারপর অনেক বাঘ বিদণ্ডা, যে চলে যা, এসে যাওয়া হলো না, এক সময় অনুষ্ঠানটা হয়ে গেল, ওনাকে সরাতে পারলো না। তো যার বাবা সে বলতেছে যে তুমি আপনাকে বলতেছে অনুষ্ঠান শেষ হলে যে আপনি কি বুঝলেন, আপনি কি বলে যে কিছু বুঝিনি, আমি যেটা বুঝেছি যে আপনার ছেলে কোনো কিছু দ্বারা আসর করা, আপনারা যেটা বিশ্বাস করেন সেটা আপনাদের বিশ্বাস, ওই অন্য ভদ্র মহিলা যেটা আপনাকে বলেছে যে এটা কোনো আত্মার কাজ, আমার মতে কোন একটা এন্টিটির কাজ, কোন একটা শক্তি আছে আর কি, অশুভ শক্তি যেটা ওকে ই করছে, আমি আত্মা বলবো না, বাট অশুভ শক্তি। তো যাই হোক, কিন্তু এইভাবে তো আমার পক্ষে সম্ভব না, আপনার এই প্রসিজারের মাধ্যমে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন, আমি দেখব। তো ওনার ছেলেকে উনি ওইভাবে তো ওনার বাসা আনতে পারে না, তো ওই ভদ্রলোকে একবার যায় আমাদের বাসায়, যে ওনাকে কিছু প্রসিজার বলে যে আপনাকে এই এই জিনিসগুলো ফলো করতে হবে, আপনার ছেলেকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই ধরনের জিনিসগুলো করবেন না, এবং আমি তখন দেখব। তো উনি একদিন সিদ্ধান্ত নেয় ওনার বাসায় থাকার থেকে এবং ছেলের সাথে কথা বলার। তো উনি একদিন রাতে একা যায়, ওই ছেলের পাশের রুমটাই ওনাকে থাকতে দেয়, এবং উনি তখন রাতের বেলা ওনার নামাজ শেষে উনি বলে যে আমি দেখা করতে যাবো আপনার ছেলের সাথে।
তো দেখা কেন আসছিস, তুই আমাকে ছাড়াইতে আসছিস, তুই আমাকে ছাড়াইতে পারবি না, এই ধরনের কথা বলে। তো উনি বলে যে আমি ছাড়াতে আসছি না কি করতে আসছি, দ্যাটস দ্য থিং, সেটা পরে দেখা যাবে, বাট দ্য থিং ইজ, বাট তুমি একে ধরে বসে আছো কেন, এটা তো আসলে সে ব্যাপার। আর আমার তো মনে হচ্ছে যে তোমার আসলে কোনো মানে সেই ধরনের কোনোই নাই। তো বলতেছে যে সেই ধরনের কিছু আছে কিনা সেটা তুমি পরে বুঝতে পারবা, এরকম কিছু তাকে থ্রেট দেয় সেই হান্তান। তো যাই হোক, উনি দেখে যে অনেক বিদঘুটে আচরণ করে এসে, তো উনি যেটা করে, উনি ওনার দোয়া পড়া বা যেগুলো করার ওনার যে প্রসিজার গুলো সেগুলো ওই ছেলেটার সাথে করে, এবং করার পর ছেলেটা মোটামুটি দেখা যাচ্ছে ওই সময় বেহুশে পড়ে যায়, তার ভেতরের যে ইটা কমে যায়। তো এরকম উনি ওই দিন তাকে ঝেড়ে আসে, এরকম আরো দুই একদিন ছাড়ার পরে ছেলেটা একটু নর্মাল স্টেজে যখন আসে কিছুদিন পরে, এটার মধ্যে রাসেল ভাই তাদের মধ্যে এই ধরনের এগুলো খুব বোরিং প্রসিজার বলা। তো যেটা হয়, হ্যাঁ, কয়েকদিন পরে ছেলেটা একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসে, পাগলামিও কমে যায়। আচ্ছা, এবং উনি তখন ওই ছেলেটাকে একটা সুস্থ মোমেন্টে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, না হাউ ডিড ইউ বিকাম লাইক দিস, তোমার বাবা মা যতটুকু মনে করতে পারে তোমার ব্যাপারটা, তোমাকে গ্রামে গেছিলা তুমি, এবং তোমাকে হঠাৎ করে রাতের বেলা মানে ভোরবেলা তোমাকে পুকুর পাড়ে পাওয়া যায়, এরপর থেকেই তোমার এই অবস্থা। তো ছেলেটা তখন বলে যে হ্যাঁ আমার মনে আছে, যে আমার কিন্তু আমি ভুলে গেছিলাম, বাট আমার এখন মনে আছে। এটা হচ্ছে ঘটনা, কিন্তু এখান থেকে শুরু রাসেল ভাই। ছেলেটা যেটা তাকে বলে ঘটনাটা, যে আমি যখন গ্রামে যাই, মানে সেই ছেলেটা উনি বলতেছে তার মতো করে আপনি বলছেন, সে বলতেছে আমি যখন গ্রামে যাই তখন আসলে আমি গেছিলাম যে বেড়াতে, আমার পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা শেষ তখন, মানে আমি একদমই ইয়াং, আমি তখন গ্রামে বেড়াতে গেলাম, এবং আমার ইচ্ছা ছিল যে আমার চাচা বাড়ি, কাকা বাড়ি, তাদের যে কাকা হয় নাকি জ্যাঠা বলে তারা বলে তাদের সাথে দেখা করা হয় ফ্যামিলিতে। তো আমি যখন নাকি এসে নামি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম গধূলির মতো সময়, নৌপথে গেছিল আর কি। তো ওখান থেকে নেমে আমি হেঁটে হেঁটে আসতেছি, তো হঠাৎ করে একটা ইসের কাছে দেখি একটা মানে এরকম রাস্তার পাশে বসে আছে তার বন্ধু স্বপন নামে তার একটা ফ্রেন্ড ছিল, স্বপন বসে আছে। তো স্বপনকে দেখে আমি বললাম যে কিরে তুই এই গধূলির সময়, সন্ধ্যার সময় এখানে বসে আছিস কেন, কি ব্যাপার? সে বলল যে আমি বসে আছি, আমি মনে করছিলাম তুই আসবি। আমি আসবো এটা তুই কেমনে জানলি, তো তোর জানার কথা না, আমি আসতেছি তুই কেমনে? যাই হোক, তাদের মধ্যে স্বল্প ছোটখাটো কথাবার্তা, তারা হাঁটা দেয় ওখান থেকে, এবং হাঁটতে হাঁটতে বেশ অন্ধকার হয়ে যায়, একসময় মানে অন্ধকার নেমে আসে। তো যেখান থেকে আসতেছে রাসেল ভাই, ওই নদীর ঘাট থেকে তাদের বাসাটা বেশ অনেক দূরে। তো ওর মধ্যে একসময় চিন্তা হয় যে আমি যে পুরো রাস্তা দিয়ে আসতেছি, আমার পরিচিত মানুষ কাউকে দেখলাম না, এত দূরে নদীর কাছাকাছি স্বপন এসে বসে আছে, কেমন ব্যাপার স্যাপার। এবং স্বপন তার সাথে কথাবার্তা কম বলতেছে, এমনি গল্প করতে করতে স্বপন তাকে বলে, তখন রাত হয়ে যায়, চাঁদ উঠে গেছে, তখন বলতেছে যে আমাদের এখানে ওদের বাসার ওই যাওয়ার সময় একটা পুরানো বাড়ি পড়ে, জমিদার বাড়ি। তো বলে যে ওই জমিদার বাড়ি একটা বদনাম আছে, যে জমিদারের জমিদারের মেয়ে একটা ছেলের সাথে প্রেম করতো ওখানে, এবং জমিদার তো সেটা মেনে নিবে না, সাধারণ ফ্যামিলির একটা ছেলে, তো তাদের বিয়ে হয় না আর কি। তো মেয়েটা যেটা করে যে ওদের এই জমিদার বাড়ির ছাদ থেকে ওই একটা ফোয়ারা আছে, ওই ফোয়ারার মধ্যে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে আর কি। এবং ওই মেয়েটা মরার পরে জমিদার আর কি আস্তে ধীরে পরে ভারতে চলে যায় আর কি। তো ওই বাড়ির পাশ দিয়ে আসতেছে, এবং ওইটা এখন পুরাই মানে পরিত্যক্ত সম্পত্তি ছিল আর কি, ওইটাতে কেউ থাকে না, ওইটা এমনি পড়ে রয়েছে। তো ওকে যাচ্ছে, তো ওই জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে হয়, পাশে একটা উঠানের মতো আছে, উঠানের মাঝখান দিয়ে যেতে হয়। তো ওকে বলতেছে যে যখন ওখানে আসছে, এসে বলতেছে ও একটু দাঁড়া, এখন দাঁড়াই, দেখ আকাশে চাঁদ উঠছে, খুব সুন্দর লাগতেছে, শান বাঁধানো ঘাটটাও সুন্দর অনেক। তো ও দেখে বলতেছে হ্যাঁ খুবই তো সুন্দর। তো বলতেছে যে বিড়ি খাবি নাকি? তো বলতে না আমি বিড়ি খাবো না। হ্যাঁ, তো তারা আছে গল্প করতেছে টুকিটাকি কথা। তখন বলে যে তুই জানিস যে এখানে যেরকম মানুষ মারা গেছে, হ্যাঁ, তার আত্মা এখানে ঘুরে ফিরে। ওকে এটা বলতেছে। ও বলে কিসের আত্মা? এই আত্মা ফাত্মা এগুলো আমি বিশ্বাস করি না, আর এগুলা কিছুই নেই, আজই আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। তো বলতেছে না তুই এখানে তো ভয় পাবি এখানে থাকলে। তর্ক বিতর্কে সে বলতেছে যে আমি এখানে এমনি রাত কাটাইতে পারি, আমার কোনো ভয় নেই, মানে যে নাকি ইসের থেকে আসছে বলেছিল। তো বলে তুই রাত কাটাতে পারলে তুই এখানে 2 ঘন্টা একা থেকে দেখা, আমি ওখানে আসি। তো বলে যে তাহলে বাজি কি করবি, মানে একটা বাজি লাগে দুজনে, লাগার পরে বলে আচ্ছা ঠিক আছে আমি থাকবো। বলে যে ওইখানে যাবি, উপরে রুমটাতে উঠবি, উঠে খুলে ওখানে থাকবি, তাহলে দেখবি এসে। তো ও ওই বাজি অনুযায়ী ও উপরে উঠে চলে যায়। উপরে উঠে সেই এই করিডোর ধরে ওই রুমেই যায়। রুমে যে দেখে যে দরজাটাও খোলা, দরজা লাগানো নাই, দরজাটা জাস্ট ভেড়ানো। তো ওইটা সরায় রুমে ঢুকে,
টুকে দেখে বেশ পুরানো হয়ে গেছে, একটা সোদা গন্ধ ভেতরে, বিছানার মধ্যে কিছু নাই এসে। তো বসে থাকে বিছানার মধ্যে, বসে বসে চিন্তা করতেছে যে আমি কিসের থেকে মানে আসলাম, কি ব্যাপার, এসে দেখা ওর সাথেও দেখা হলো স্বপ্নের সাথে, যেটা দেখা হওয়ার কথাও না। হঠাৎ করে ও শুনতেছে যে ওর কানের কাছে কেউ এরকম করে বাতাস দিচ্ছে কানের কাছে, তাকায় দেখে কেউ নেই। আবার দেখছে মনে হচ্ছে কেউ হাঁটতেছে বারান্দার মধ্যে, ফিস ফিস করে মানে পা টেনে টেনে হাঁটতেছে, এরকম শব্দ। এখন ও চিন্তা করতেছে রাত হয়ে গেছে এবং চাঁদও মেঘে ঢেকে গেছে, বেশ অন্ধকার। তখন ওর রাসেল ভাই ভয় লাগা শুরু করছে, মানে গা ছমছম করা শুরু করছে যে বাসাটায় কেউ নাই, এবং পুরো বাসাটা মনে খা 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 করতেছে পুরো জায়গাটায়, এবং ওই কানে কাছে বাতাস। এদিকে ও চিন্তা করতেছে যে 2 ঘন্টা সময় তার সে দিয়ে আসছে, 2 ঘন্টা না থাকলে নিজেও ভীতু প্রমাণিত হবে এরকম। তো সে ওখান থেকে মানে ওই রুম থেকে আস্তে করে হেঁটে বেরোয় দেখে কেউ নেই। আবার যে বসে, তো যখন বসে আছে হঠাৎ করে ওর মনে হয় যে ওর পায়ের মধ্যে হঠাৎ করে মানুষের একটা স্পর্শ। এটা তো সে ভয় পেয়ে যায়, তাকায় দেখে কেউ নাই, এবং একটু পরে দেখে যে মানুষের ওই যে হাসাহাসি যে কথা মানে করতেছে এরকম একটা শব্দ মানে নিচে, এবং নারী কণ্ঠের। এবং এটা শুনে সে মনে করেন যে বেশ ভয় পায় যে নিচে এখানে কে, মেয়ে মানুষের কণ্ঠ। তো উঠে সামনে যে ওই যেখানেটায় দেখে যে খাট ছিল আর কি, ফোয়ারা ছিল যেখানে, ওই জায়গায় মানে একটা ইসের মতো জল মানে একটা ওটার কি বলে চৌবাচ্চা টাইপের আর কি, ওইখানে যে দেখে যে কিছু ছায়া মূর্তি দাঁড়ায় আছে। ইটস নট মানে ক্লিয়ার মানুষের মতো না, ছায়া মূর্তি দাঁড়ায় আছে, এবং দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে মানুষ হবে এখানে, এবং একজন না 2-3 জন ছায়া মূর্তি। এটা দেখে ও খুবই ভয় পেয়ে যায় রাসেল ভাই। ও দৌড় দেয় ওখান থেকে, এবং দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামে, কোনো হাতছায় পাতছায় নামে পড়তে সে দৌড় দেয়, মানে পড়েও যায় আবার দৌড়ায়, এরকম করতে করতে সে দৌড়ায় যে দেখে বেশ অনেক দূর দৌড়ায় যায়, গ্রামের ওই পথ দিয়ে দৌড়াইতে থাকে সে। এবং ওর মাঝে মাঝে মনে হয় ঠিকই ওই হাসির শব্দটা আছে আশেপাশে, কানের কাছে হাসির শব্দ। দৌড় দিয়ে আস্তে আস্তে দেখে যে পুকুরের পাড়ে ওর ফ্রেন্ডটা বসে আছে। তো বসে আসার পর দৌড় দিয়ে যায়, যে বলে যে এই ওট ধরে বলতেছে, কেন কি হচ্ছে, তুই ভয় পেয়েছিস? বলে যে হ্যাঁ। বলে কি দেখে ভয় পেয়েছিস? বলে যে এরকম আসছে। তো দেখো ওই ফ্রেন্ডটা হাসা শুরু করছে। হাসতে হাসতে ফ্রেন্ডটা বলে যে তুই যদি জানতি যে এই পুকুরে আমারও চুবায় মারছে কয়েকদিন আগে। হ্যাঁ, এটা শোনার পর ওর গা সিরিয়াস কাটা দিয়ে উঠে, এবং ও নাকি দেখে, আমার নিজেরই গুজবাম্প হচ্ছে। তো ও যখন এই বন্ধুটাই কথা বলে, দেখতে পাচ্ছি এখনো মনে হয় আপনার, আমার নিজেরই গুজবাম্প হচ্ছে, কারণ আমার নিজের তখনই গুজবাম্প হয়েছিল। তো ও যখন এটা শুনে, ও নাকি দেখে যে ওর যে বন্ধুটা, তার শরীর দিয়ে পানি পড়তেছে, পুরো সারা শরীর থেকে পানি পড়তেছে, এবং সে তার দিকে তাকায় আছে, এবং কেমন যেন একটা বিচিত্র একটা লুক দিয়ে তাকায় আছে, যে মানে কষ্ট নেওয়ার চেহারা এরকম একটা। এটা দেখে নাকি সে চিৎকার করে উঠে ওখানে পড়ে যায়, এবং তারপর থেকেই নাকি তার আর ওই স্মৃতির কিছুই মনে নেই, ভাষা কিছু জিনিস মনে পড়ে। তো ওই যে যিনি ওর চিকিৎসা করতেছিলেন, তিনি পরে দেখেন, উনি যেটা পরে বলেন যে যেটা হয়েছিল, এটা হচ্ছে ওনার পরে ভেঙে বলা জিনিস, যে ওই ছেলেটা, ওই যে তার যে সাথে যে ছেলেটাকে নিয়ে গেছিল, এটা ছিল মানে ওনার বিশ্বাসে, ওনার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওটা ছিল কারিন হচ্ছে একজন মানুষ। বহুদিন আগে কিন্তু এই সম্পর্কে অনেক কিছু বলেছিলেন, প্রত্যেকটা মানুষের সাথেই তাদের কারিন থাকে। আমাদের ধর্মেও বলা আছে যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিনা সাইন থাকে, এবং সেটা মানুষকে যত মানে তার রিপুর যে বাজে দিক কাজগুলো সেটাতে সাইন করে, মানে মানুষকে উদ্বুদ্ধ করে। এবং অনেকে সুইসাইড কমিট করলে তার সাথে যে কারিনটা আছে সেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এবং অনেক সময় মানুষকে দেখানোর চেষ্টা করে যে ওই মানুষটাই ওখানে ঘোরাফেরা করতেছে, এবং সেটাতে মানুষ অনেক সময় মনে করে যে আত্মহত্যাকারীর আত্মা মনে ঘুরতেছে। তো সেই কারিনটা নাকি ওকে বলছে যে, ওই হুজুর যিনি বলছিলেন যে ওর সাথে শুধু একটা কারিন না, ওর সাথে 2টা কারিন ভর করেছিল এখানে ওর উপরে, এবং ওকে বেশ বাজেভাবে এগুলা উত্ত্যক্ত করত, এবং ওকে ছেড়েও যেতে চায় না। তো সেই হুজুর তখন তিনি বললেন যে আসলে মানে প্রপার কিছু প্রসিজার ছাড়া তো পুরোপুরি রেমেডি দেওয়া সম্ভব না, তবে অ্যাজ এ হিউম্যান বিং উনি তাকে কিছু মানে আমল এবং এই বলে দেয় যেটা করলে সে মোটামুটি এটার থেকে দূরে থাকতে পারবে। তো বলে যে ওই ছেলেটা তখনও মানে বলছে যে তার পেছনে ওইটার একটা আপচাই থাকবেই, কিছুটা থেকেই যাবে যেহেতু, কারণ উনি পুরো চিকিৎসাটা করতে পারবে না। এবং বাবু এটা কি মানে ক্ষতিকারক বলবেন তো আপনি? অবশ্যই ক্ষতিকারক মানুষের, এটা অনেকের যারা এই আসরের মধ্যে পড়ে যায়, কারণ অনেকের কারিন কিন্তু রাসেল ভাই, এটা আমি শুনেছি যে কারো কারিন আছে। এরকম কি কখনো হয় যে কারিন উপকার করে?
উপকারকারী কারিন তো খুব, যদি কোনো নেককার মানুষ হয় তারটা জি। হলেও হতে পারে, নট শিওর, কারণ হয়তো খুব নেককার মানুষের কারিনের কাজগুলোকে, যেহেতু সবসময় সে ভালো কাজই করতেছে এবং হি ইজ ইনটু দ্য ভেরি গুড থিং, এবং So, তিনি চলে যাবার পরেও তার কারিন তার হয়তো ভালো কাজ হয়তো করতে ভালো পারে। হ্যাঁ, কিন্তু বাট সাধারণ মানুষের কারিন সাধারণত মানুষকে খারাপ জিনিসে উদ্বুদ্ধ করে সবসময়, রাইট। যে কোনো খারাপ জিনিসে। থ্যাংক ইউ ভেরি মাচ বাবা ভাই। আমরা একটা বড় ঘটনা যাচ্ছি ডক্টর আলিফের কাছে, এবং ডক্টর আলিফ, থ্যাংক ইউ সো মাচ আজকে এরকম একটা স্পেশাল দিনে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। এটা আজকের যে ঘটনাটা বলবো রাসেল ভাই, যেটা এখন বলতে চাচ্ছি, সেই ঘটনাটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মৃত্যু। আচ্ছা, ওকে, তাহলে আমরা ঘটনায় যাই। জি, এবং রাসেল ঘটনাটা শোনার জন্য আমি অধীর অপেক্ষায়, আমরা অফ এয়ার একবার শুনলাম এবং রাসেল। সেখানে সবাই প্রশংসা করছেন, আমি বললাম যে খুব ভালো হয়েছে, বাবু ভাই বলছিলেন যে চমৎকার ঘটনা, সবাই খুব এক্সাইটেড আমরা এই ঘটনা নিয়ে, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন যাই ঘটনা। জি রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শুরু করব, ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ। তো রশিদ সাহেব আসলে 1995-এ 1995 সালে ওনার ওয়াইফকে হারান, জি। ওয়াইফ মারা যান ক্যান্সারে। তো ওনার এক ছেলে থাকতেন নিউ ইয়র্কে, আরেক ছেলে বাংলাদেশে থাকতো। তো উনি কি করেন, ওই ছেলের কাছে 1995 সালে চলে যান। তো ছেলের ওয়াইফ থাকতো, তো ওনারা বলেন যে তুমি নিউ ইয়র্ক চলে আসো। তো উনি চলে যায়, আমেরিকায় চলে যায়। আমেরিকায় যাওয়ার পরে প্রায় অনেক দিন সেখানে থাকেন। তো তার ফ্যামিলি বলে যে তার জন্য আমরা কোনো কিছু কমতি রাখি নাই, কোনো কিছুর অভাব হয় নাই, তিনি যা চেয়েছে তাই কখনো কোনো করেছি। অভাব রাখে নাই। এবং শুরু থেকে পর্যন্ত, যতদিন পর্যন্ত তার শরীরের সক্ষমতা ছিল, সে চাকরি বাকরি করার ব্যবস্থা করে দিয়েছে। তো 2013 সালের একটা দিন রাসেল ভাই, সেদিন প্রচন্ড শীত ছিল। তো উনি বাথরুমে যান, বাথরুমে যেয়ে পিছলে পড়ে যান। তো পড়ে যাওয়ার পরে ওনার নিচের লাম্বার 3, 4, 5 ভার্টেব্রা কলম থেকে আলাদা হয়ে যায়। আচ্ছা, তো সেই থেকে সে বিছানায় পড়ে যায়। প্রায় 1 বছর তিনি বিছানায় থাকেন এবং লাস্ট মোমেন্টে উনি ঘুমের মধ্যে মারা যান আচ্ছা, বাসার ভেতর। তো সবাই কিছু বুঝতে পারে না, কারণ প্রচন্ড ঠান্ডা, সেদিন বাসাতেই সবাই ছিল। তো উনি যখন মারা যায়, তো লোকজন জড়ো হয়ে যায়, সবাইকে ডেকে নিয়ে আসে এবং সবাই খুব মন খারাপ করেন, যে কারণ ওই লোকটা ওই এলাকাতেও অনেক পরিচিত, সবার সাথে, শুধু মুসলিম না, সবার সাথেই পরিচিত ছিল। তো লোকজন সবাই জড়ো হয়ে যায়। তো ওদিন রাতের বেলা সবাই বাসার ভেতরে থাকে, কারণ বাইরে প্রচন্ড স্নোফল হচ্ছিল। তো ভেতরে হিটার চালু ছিল। তো হিটার চালু থাকলে যে গরমটা থাকে, সবার মধ্যে একটাই জিনিস হচ্ছে যে এত গরম কেন, মনে হচ্ছে যে শরীর পুড়ে যাচ্ছে, মানে যে চৈত্রের খরতাপে সৌদি আরবের মাঝখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে, ঠিক একই গরম লাগছে। এত গরম তো লাগবার কথা না। রাইট। তো যারা আত্মীয় স্বজন আসে, সবাই আশেপাশে যারা ছিল সবাই এসে কোরআন শরীফ পড়ছিল। তো সবার মধ্যে ডিসিশন হয় না, এটা এখনই ফ্রিজারে রাখতে হবে। রাসেল ভাই, আমি বলি যে বাংলাদেশে যদি নিয়ে আসতে হয়, ওনার একটা শেষ ইচ্ছা ছিল যে ওনার ডেড বডিটা বাংলাদেশেই দাফনস্থ যেন করা হয়। আচ্ছা, তো যেহেতু ওনার শেষ ইচ্ছা, তো সেই অনুযায়ী তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। তো চাইলেই তো বিদেশ থেকে বাংলাদেশে ডেড বডি নিয়ে আসা যায় না। সহজ না। তো এটার জন্য আপনাকে একটা প্রসেস করতে হয়, প্রসেসের মাধ্যমে যেতে হয়। তো যেহেতু মনে হচ্ছিল যে লাশের মধ্যে গন্ধ বের হয়ে যেতে পারে বা কিছু, তো লাশ হসপিটালের ফ্রিজারে রাখা হয়। তো যেদিন ফ্রিজারে নিয়ে যায়, রাসেল ভাই, ফ্রিজারের দরজা খুলছিল না। ওই রুমের ভেতরে ঢোকে তার ছেলে, আর কেউ ঢোকে নাই। ফ্রিজারের যে ফ্রিজারটা তার জন্য লোকেটেড করা ছিল, ওই ফ্রিজারের দরজা খুলছিল না। আচ্ছা, তো এইটাকে রাসেল ভাই আমি খুব অস্বাভাবিক ভাবে নিচ্ছি না, খুলতেই নাও খুলতে পারে। তো অন্য ফ্রিজারে রেখে চলে আসে তারা। প্রায় 5 দিন লাগে প্রসেস করতে। আচ্ছা। তো 5ম দিন যেদিন ওনাকে বাংলাদেশে পাঠানো হবে, সেদিন হসপিটাল, তার আগের দিন হসপিটাল থেকেই ডেড বডিটাকে ভালো করে, মানে সুন্দর করে রাতের বেলায় গোসল করে, একজন বাংলাদেশি হাজি উনি গোসল করাতে পারতেন, ওইখানকারই পরিচিত তাদের। তো তিনি হসপিটালেই ডেড বডিটা গোসল করান। গোসল করানোর সময় তার সাথে হেল্প করেছিলেন তারই ছেলে সাইদ সাহেব, যার যে আমাকে ঘটনাটা পুরোপুরি বললেন। তো সাইদ ভাই পুরাটাই একসাথে ছিলেন। তো ডেড বডিটা যখন গোসল করানো হয়, তখন উনি যখন মারা যান, তখন মুখটা অনেক বড় করে হা করেছিল। এটার চাক্ষুষ দৃষ্টি, মানে চাক্ষুষ সাক্ষী শুধুমাত্র উনি না, মোটামুটি ওই এলাকায় যারা ওনার ডেড বডি দেখেছেন ওই মুহূর্তে সবাই দেখেছেন যে হা করা। তো হসপিটালে নিয়ে আসার পর এই হাটা বন্ধ করার চেষ্টা করা হয়, কিন্তু কিছুতেই হাটা বন্ধ করা যাচ্ছিল না। আচ্ছা। তো লাস্ট মোমেন্টে যখন কফিনে বডিটা ঢুকানো হয়, তখন মুখ যাতে মোটামুটি মুখটা বন্ধ থাকে, সেজন্য পুরো কাফনের একটা কাপড় টুকরো করে মাথার মধ্যে বেঁধে দেওয়া হয়।
তো ওনার কাফনের কাপড় পরিয়ে ওনাকে প্রসেস করে গোসল করিয়ে কফিনটা ভালো করে সিল করে পরে এয়ারপোর্টে নিয়ে যায় তারা। এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠানো হয় তো তারা প্লেনে উঠে যায় আর কার্গোতে ডেড বডি চলে যায়। রাসেল ভাই কেমন যে একটা ডেড বডি কার্গোতে চলে যাচ্ছে, অথচ শত শত মানুষ প্লেনে ঢুকছে, কেউ জানে না একটা ডেড বডি নিচে আছে। তো সেদিন নিউ ইয়র্ক থেকে 3টা ডেড বডি ওইদিকে ওই প্লেনের উপরে ওঠে। আচ্ছা, 3টা ডেড বডি, 3টাই বাংলাদেশের। তো যার ডেড বডি যে মারা গেছে সে তার অবস্থা তো রাসেল ভাই রীতিমতো মেন্টালি তারা আপসেট। তো তারা প্লেনে ওঠে, প্লেনে 3টা সিট কর্নারে। তো তিনি যার যে সাইদ ভাইয়ের কথা বলছিলাম তিনি এতটাই আপসেট, তো সে খুব আপসেট হয়ে পড়ার কারণে তাকে বলে তুমি জানালার পাশ দিয়ে বসো। জি। আর মাঝখানে তার ওয়াইফ বসে আর পাশে ওয়াইফের বোন বসে। তো এক পর্যায়ে প্লেন সবাই যখন প্লেনে উঠে যায়, প্লেনের মধ্যে সবাই উঠে যায়, প্লেন তখন আস্তে আস্তে রানওয়ের দিকে যায়। রানওয়েতে যাওয়ার পরে লাস্ট মোমেন্টে যখন প্লেনটা টেক অফ করবে, প্লেনের ওটা কি বলে, পাইলট অ্যানাউন্স করলো যে উই আর রেডি ফর টেক অফ। এটা তখন পাইলট অ্যানাউন্স করলো যে এখনই শ্বাসটা দিবে। শ্বাসটা দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মাথায় রানওয়ের মাঝখানে যাওয়ার পথে প্লেনটা ব্যাক করে রাসেল ভাই। আচ্ছা, প্লেনটা ব্যাক করে আবার প্ল্যাটফর্মে চলে আসে। যে হেভি বাতাস, ইমার্জেন্সি ল্যান্ডিং করতে, ইমার্জেন্সি ল্যান্ডিং না, টেক অফ করতে পারে নাই। আচ্ছা, টেক অফ করতে পারে নাই। আচ্ছা 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 আচ্ছা। প্লেনটা ব্যাক করে প্ল্যাটফর্মে চলে আসে। এইটাকেও রাসেল ভাই আমি খুব স্বাভাবিকভাবে নিচ্ছি যে প্লেনটা ওই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকবার কারণে প্লেনটা আকাশে উঠতে পারে না। তো তারাও জিনিসটাকে আসলে সাইদ ভাই বলল যে প্লেন যে টেক অফ করতে পারে না এটার কোনো হদিশই আমার নাই। আমি এসব কিছুই খেয়াল করছি না। আমি জানি প্লেন টেক অফ করবে আর আমার বাবা তো প্লেনের ভেতরে, কিন্তু আমার সাথে না। অন্য সময় যখন বাংলাদেশে যাই তখন চেয়ারের পাশে বসে থাকতো আমার বাবা, আজ আমার পায়ের নিচে একটা বক্সের মধ্যে বসে আছে, শুয়ে আছে। তো তিনি 1 ঘন্টা প্লেনটা ডিলে হয় এবং এরপরে প্লেন আকাশে ওড়ে। প্লেন আকাশে ওড়া অবস্থায় যেটা ওনার কাছে মনে হচ্ছিল যে সবাই তো নর্মাল অবস্থায় ছিল, সবার এই ঘুমট পরিবেশটা ফিল হয় নাই হয়তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার অক্সিজেন বডিতে কমে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু শুধু আমি না, আমি একাই হয়তো বা পারছি না, আর তো সবাই দেখি নর্মাল। তো তার খারাপ লাগছিল যে আমি উপরে বসে আছি, আমার বাবা নিচে কফিনে শুয়ে আছে একটা বাক্সের মধ্যে, অথচ সবসময় যখন যাওয়া আসা করতাম পাশে বসতেন। তো তার জিনিসটা খারাপ হতে হতে একটা সময় তিনি ঘুমিয়ে পড়েন। তো প্লেন ঘুমানোর পরে যখন ঘুম ভাঙে তখন তিনি প্লেনের সামনের সিটের টিভিতে দেখলেন প্লেন এখন 39,000 ফিট উপরে। আচ্ছা, তো 39,000 ফিট উপরে তো আশেপাশে ঘর বাড়ি দালান কোঠা কিছুই দেখা যাবে না অবশ্যই। তো উনি জাস্ট একটা জিনিস জানালার দিকে অন্যমনস্ক হয়ে তাকাতেই দেখেন যে প্লেনের লাইট জ্বলছে এবং দূরে একটা সাদা আভা দেখা যাচ্ছে। আচ্ছা, খুব মানুষের একটা শেপের একটা আভা। আচ্ছা, দূর থেকে দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যেই দেখা যাচ্ছে। আকাশের মধ্যে মেঘের বাড়ি তো খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি প্রপারলি। তিনি তাকিয়ে আছেন, তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার কাছে মনে হচ্ছিল কি এটা, কি ধরনের আভা। তো পরে তখনই তার ওয়াইফকে ঘটনাটা বললো যে আমি তো দূরে একটা আভা দেখতে পাচ্ছি, আমার জানি কেমন লাগছে। বলে যে তোমার এসব কিছু না, তুমি জাস্ট চেয়ারটা একটু বাঁকা করে শুয়ে পড়ো আর তুমি সিট চেঞ্জ করো। তো তাকে একদম কর্নারে, আবার এই জানলা থেকে উঠে একদম কর্নারের সিটটা দিয়ে দেয়। তো তিনি এক ঘুমে কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠে দেখে যার কিছু 2 ঘন্টা 3 ঘন্টা পরে তারা মাঝখানে যেখানে ট্রানজিট পড়েছে দুবাই ল্যান্ড করবে। দুবাইয়ে নামার পরে এয়ারপোর্টের ভেতরে তাদের প্ল্যাটফর্ম নাম্বার পরে A24। তো নর্মাল প্ল্যাটফর্ম থেকে যাওয়ার পথে A24 বাংলাদেশের প্ল্যাটফর্ম। তো সেখানে যাওয়ার পথে তারা মাঝখানে হঠাৎ করে একটু বসে রেস্ট নিচ্ছিলেন। তো মন স্বভাবতই খারাপ, তিনি হঠাৎ করে দাঁড়িয়ে দূর থেকে কাকে যেন ইশারা করলেন। তার ভাষ্যমত হয় যে আমি দূরে একটা আভা দেখতে পাচ্ছি, কেমন যেন আমার দিকে ইশারা করছে। আর তার ওয়াইফ দেখলো যে তার হাজবেন্ড কাকে জানি ইশারা করছে। তারা দৌড়ে গিয়ে ওনাকে ধরে বলে তুমি কোথায় আগাচ্ছ, তুমি এখানে বসো। সাইদ সাহেবকে বসিয়ে তার মাথার মধ্যে কিছুক্ষণ পানি ঢাললেন এবং তাকে নরমাল করে বসালেন। তো অনেকক্ষণ ট্রানজিট থাকার পর বাংলাদেশের উদ্দেশ্যে তারা রওনা হলেন। তো তার কথা হলো ভাই আমি যখন নিউ ইয়র্ক টু দুবাই আসি আমার কাছে এতটা খারাপ, এত ঘুমট, এত খারাপ লাগলো, মনে হয় যে অক্সিজেনটা মাস্কটা খুলে এখন মুখে লাগাই। অথচ দুবাই থেকে বাংলাদেশ আসার সময় তার আর কোনো কষ্ট হচ্ছে না, একদম নর্মাল। তো তার কাছে মনে হয় যে যেসব জিনিস হচ্ছিল আমার সাথে সেগুলো নর্মালই ছিল, এগুলি তার মনের ভ্রান্ত ধারণা। আর বাবা মারা গেছে, স্বাভাবিকভাবে তিনি অনেক আপসেট। তো
তো বাংলাদেশে নামার পরে তিনি তারা ওয়াইফকে বাংলাদেশে নামার পর আত্মীয় স্বজনের কাছে দিয়ে দেন এবং ডেড বডিটা আলাদা জায়গা দিয়ে, যে ওনার কথা মতো যে আহারে লাগেজ গুলা কি সুন্দর আলাদা করে আসতেছে, আর ডেড বডিটা এত অবহেলার চোটে বাংলাদেশে এখানে ফেলে রাখে। আমার নিতে বলে যে আমার নিতে খুব কলিজা দূর দূর করছিল। আসলে রাসেল ভাই আমি হন্টেড কিছু বলছি না, কিন্তু ঘটনাটা একদম মনের কথা বলছি। আচ্ছা, তো ডেড বডি রিসিভ করে যখন তার মিরপুরের বাসায় নিয়ে আসা হয়, তো ডেড বডির কফিনটা তো খুব শক্ত করে অ্যাটাচ থাকে, তো অ্যাটাচমেন্টটা খোলার জন্য ডেড বডির কফিনটা ভেঙে ফেলতে হচ্ছিল। তো তিনি ভাঙানোর সময় পিছু একটু দূরে গ্যারেজের মধ্যে বসেছিল, তাদের নিজেদের বাড়ি, সেই গ্যারেজে বসেছিল। তো ডেড বডির কফিনটা খোলানোর পর ডেড বডিটা আস্তে করে ডেড বডি কফিন থেকে বের করে বাংলাদেশের যে মসজিদের খাটিয়া আছে সেই খাটিয়ার মধ্যে শোয়ানো হয়। তো কফিনের যেহেতু আত্মীয় স্বজন সবাই জমে গেছে, সবাই লাশ দেখতে এসছে, তো মাথার উপরের যে গিটটা সেটা খুলে দিয়ে ডেড বডি দেখানোর সময় তো ওই মানে হু করতে করতে লোকজনের ভাষায় কথাবার্তা ভেসে আসছে, যেমন আহা কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, মরে যাওয়ার সময় মনে কোনো কষ্টই পায় নাই, একটা হাসি দিয়ে আছে। আর উনি কি করলো, দৌড়ে আসলো, কারণ উনি তো গোসলের সময় ছিল, ওনার বাবা তো হা করেছিল, হাসি দিয়েছিল না। উনি যখন দেখলো কফিন ডেড বডিটা, তখন দেখলো যে আরে বাবা দেখি পুরো হা করে আছে। তিনি সবাইকে বলতো, ভাই আমি যখন কফিন গোসল করাই আমি দেখি হা করে আছে, এখন দেখি হেসে আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় রাসেল ভাই, চোখ দিয়ে কোনা দিয়ে একটু পানি বেরিয়েছে, চোখের মধ্যে সুরমা লাগানো ছিল, তো পানি যে পড়েছে সুরমার একটা ছাপ মানে রয়ে গেছে, যে পানি চোখ মানে লাশ কিভাবে কান্না করবে রাসেল ভাই, এটা হচ্ছে আসল কথা। কিন্তু চোখ দিয়ে পানি পড়েছে, মানে এরকম একটা মানে শুকনো অবস্থা দেখা যাচ্ছে আর কি মুখের মধ্যে। তিনি সবাইকে বলতে থাকে, তো সবার মধ্যে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি হয়, সবাই খুব ভয় পেয়ে যায়, হ্যাঁ এটা কি বলে, লাশ দেখি চোখের পানি ফেলতে বলে যে আমি যখন লাস্ট মোমেন্টে প্যাক আপ করি, লাশ যখন গুছিয়ে ফেলি কফিনে উঠাই, তখন তো চোখটা পরিষ্কার ছিল, এখন এই চোখ দিয়ে পড়ে গেছে, কি বলে সুরমা গড়িয়ে পড়ছে কর্নার দিয়ে, চোখ দিয়ে পানি বেরিয়েছে, তো সবার মধ্যে চোখ দিয়ে পানি পড়েছে। তো সবাই খুব ভয় পেয়ে যায়, বলে যে এই লাশ আর দেরি করা যাবে না, এটা খুব তাড়াতাড়ি কবর দিয়ে ফেলতে হবে। তো যেহেতু পূর্ব পরিকল্পনা ছিল লাশ খুব তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, মুন্সিগঞ্জ নিয়ে যাবে তোদের গ্রামের বাড়িতে, তো লাশ ঢাকা থেকে মুন্সিগঞ্জ নিয়ে যায়। এই ঘটনা শোনার পর অনেকে ঢাকা থেকে মুন্সিগঞ্জ জানে ভয়ে, যে লাশ নাকি বাধা, সেই বাধা নরমাল হয়ে লাশ হেসে আছে। এত ভয়ের অবস্থা লোকজনের মধ্যে, সবার মধ্যে ভয় ঢুকে গেছে। জানাজা পরেই যাদের যাওয়ার কথা ছিল তারা পর্যন্ত যায় নাই আচ্ছা মুন্সিগঞ্জে। তো তারা মুন্সিগঞ্জ যায়, গ্রামের বাড়িতে যায়, গ্রামের বাড়িতে যে কবর দেয় দাফন করার সময়, তো কবরে নামতে হয় ছেলেকে, তিনি ছেলে আর তার এক ভাই ছিলেন, একটু স্বাস্থ্য থাকবার কারণে তিনি আর নামে নাই, তার চাচা নেমেছেন। তো লাশ যখন কবরে নামানো হয়, পশ্চিম দিকে মুখটা একটু কাত করে দেওয়া হয়, তো মাথাটা কাত করেছেন তিনি নিজেই, সাইদ সাহেব নিজেই। তো কাজ করার সময় তার মনে চায় যে বাবাকে শেষবারের মতো একটু দেখে নিব। আচ্ছা, যে রাসেল ভাই সে কবরের ওই লাশের কাফনের যে গিটটা আছে, ওই গিটটা খুলে হালকা করে একটু কফনের কাপড়টা সরিয়ে দেখে লাশটা আরো জোরে হাসি দিয়ে আছে, আরো এক্সপ্যান্ডেড হাসি দিয়ে আছে, আরো ব্রড স্মাইল দিয়ে, আরো বেশি হাসি, আরো বড় হাসি দিয়ে আছে, এবং চোখের পানি পড়ে যাচ্ছে চোখ দিয়ে। তো উনি কান্নায় ভেঙে পড়ে, তবে সবাই টেনে নিয়ে আসতে পারে না, এত কান্না করছে, কারণ মা ছিল না, বাবাই তো সব ছিল, অনেকদিন সাথে ছিল, বাবার সাথে অ্যাটাচমেন্টটাও বেশি ছিল। তো তিনি খুব কষ্টে কেউ কবর থেকে তাকে উঠাতে পারেন নাই। তো যখন কবর দেওয়া হয়, সে অনেকক্ষণ কবরের পাশে দাঁড়িয়েছিল। আসলে রাসেল ভাই পরের দিন যখন তাকে চলে যেতে হয়, হয়তো তাকে তো তার নর্মাল লাইফ লিড করতেই হবে, তো সে তার শেষবারের মতো কবরটা আবার জিয়ারত করতে যায় কাছে। তো কাছে জিয়ারত করার সময় ওই আশেপাশে কোনো কবর ছিল না, একটা মসজিদ ছিল। তো তিনি যখন ব্যাক করেন তখন সকাল 10টা বাজে, মসজিদে কোনো কেউ ছিল না, তখন একটা ঘুমট হাসির শব্দ পাচ্ছিলেন তিনি কবরের পাশ থেকে। তার কাছে একটু উইয়ার্ড লাগে, কিন্তু তিনি কথাটা কাউকে বলেন নাই। এই নিয়ে সে মোটামুটি ঢাকায় আসে, সময় যায়, নিউ ইয়র্ক চলে যায়, তিনি আবার ব্যাক করে চলে যায়, লাইফস্টাইল রাসেল ভাই চলতে থাকে। তো রাসেল ভাই অনেক কথাই তো বলি, অনেক সময় অনেক কিছু বলি, কিছু কিছু ঘটনা রাসেল ভাই আসলে অন্তরালে থেকে যায়, সেসব ঘটনা অনেক সময় শেয়ার করা যায় না। আমার কাছে মনে হচ্ছে রাসেল ভাই এই ঘটনাটা আজকের দিনে শেয়ার করাটা আমার খুব দরকার। না আসলে অন্যরকম একটা ঘটনা, এবং আমার মনে হয় যে সবারই অনেক ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাকে ভালো থাকতেই হবে।
এটা আমার ভূত.com এর প্রথম ঘটনা। আমি স্টুডিওতে আসতে পারবো না। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। পড়াশোনার ব্যস্ততার কারণে ঘটনা পাঠাতে পারিনি। প্রথমবার লিখছি, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি আমার নয়, আমার এক খুব কাছের আপুর সাথে ঘটেছে এই ঘটনাটি, যার সাথে আমিও আংশিক জড়িত। সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে পড়লে আজও আমি শিউরে উঠি। আল্লাহ যেন আমার শত্রুরও এমন দিন না দেন। সরকারি কোয়ার্টারে থাকতাম আমরা। আমাদের রুমে কোনো কথা হলে আপুদের বাসায় সেটা শোনা যেত, আর ওদের বাসায় কিছু হলে আমাদের বাসায়। আমার রুম আর আপুর রুমের মাঝখানে ছিল একটি মাত্র দেয়াল। আমার স্বভাব রাত জেগে পড়ার। এমনি এক রাতে আমি যখন পড়ছিলাম, হঠাৎ আপুদের বাসায় অনেক জোরে জোরে চিল্লাচিল্লির শব্দ শোনা যাচ্ছিল। আমি আমার মাকে ডেকে আপুদের বাসায় নক করলাম। আপুর বোন দরজা খুলল। ওর চোখ মুখে আমি আতঙ্ক দেখতে পেলাম। ও বলতে শুরু করলো, আমার আপুর কি যেন হয়েছে, আমি বুঝতে পারছি না, কেমন যেন করছে আপু। আমি আর মা সোজা আপুর রুমে গেলাম। গিয়ে দেখি আপু ওপরের দিকে তাকিয়ে, মুখে একটা হাসি। আমরা যাওয়া মাত্র শুনতে পারলাম সেই কথাগুলো, দিলি না তো, দিলি না, ও নিয়েই ছাড়বে। মেয়ের এই আর দেখো মাহিরা, মানে আমাকে ঘুমের মধ্যে কি জোরে কামড় দিল, অথচ আমি টেরই পেলাম না। উঠে থেকে ব্যান্ডেজ। আম্মুকে জিজ্ঞেস করার পর আম্মু বলল মাহিরা এমন করেছে। আপুর কথা শুনে বুঝলাম কাল রাতে কি হয়েছে আপুর তা মনে নেই। আপু ছিল বলে হেস নসিব করুক, আপুর ভুলগুলো ক্ষমা করে দিক, আমিন। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। কারো মৃত্যু নিয়ে মিথ্যে কথা বানিয়ে বলবো না, তারপরও বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। এই বলেই ঘটনাটি তিনি শেষ করেছেন এবং নাম ঠিকানা এগুলো প্রকাশ করতে নিষেধ করেছেন। আমি করলাম না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন।